সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিজনেস এক্সপ্রেস। বিজনেস এক্সপ্রেস অর্থনীতি ও ব্যবসা নিয়ে কথা বলে এ বিষয়ের তথ্য, বিশ্লেষণ এবং সফলতার কথা উপস্থাপন করে থাকে। প্রতিটি অনুষ্ঠানেই আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করি। একটি থাকে আমাদের শেয়ার বাজার এবং আরেকটি থাকে অন্য কোনো বিষয়। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের ওষুধের বাজার। চলুন শুরুতেই আমরা গত সপ্তাহের শেয়ার বাজার সম্পর্কে জেনে আসি। ঢাকা স্টক এক্সচেঞ্জে নিম্নমুখী সূচক দিয়ে গত সপ্তাহ শেষ হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক DSEX 2.37% এবং 144.72 পয়েন্ট কমে সপ্তাহের শেষে 5,968.04 পয়েন্টে দাঁড়ায়। ব্লুচিপ সূচক DS30 2.04% এবং 42.76 পয়েন্ট কমে 2051.58 পয়েন্টে দাঁড়ায়। সরিয়া ভিত্তিক সূচক DSES 2.70% এবং 36.09 পয়েন্ট কমে 1299.80 পয়েন্টে দাঁড়ায়। এ সপ্তাহে গড়ে প্রতিদিন 560 কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। গত সপ্তাহে যা ছিল 810 কোটি টাকা। ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের বিশ্লেষণ থেকে জানা যায়, মোট লেনদেনে খাতভিত্তিক অবদানের মধ্যে ইঞ্জিনিয়ারিং খাতের অবদান 17.4%, ফার্মাসিউটিক্যাল খাতের 13.3%, খাদ্য ও সমজাতীয় খাতের 12.6%, টেক্সটাইল খাতের 11%, সিরামিক খাতের 6.1%, ব্যাংকিং খাতের 6%, জেনারেল ইন্স্যুরেন্স খাতের 4.7%, বিবিধ খাতের 3.2%, জ্বালানি ও শক্তি খাতের 2.8% এবং ভ্রমণ ও হোটেল 2.7%। লেনদেনের হিসেবে সপ্তাহের শীর্ষ 10 কোম্পানি হচ্ছে: ফু ওয়াং সিরামিকের লেনদেন 159.50 কোটি টাকা, গোল্ডেন সানের 125.30 কোটি টাকা, লভেলোর 112.10 কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের 110.40 কোটি টাকা, SS স্টিলের 80.10 কোটি টাকা, সেন্ট্রাল ফার্মার 71.50 কোটি টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের 69.90 কোটি টাকা, বেস্ট হোল্ডিংয়ের 59.90 কোটি টাকা, আফতাব অটোর 52 কোটি টাকা এবং ফরচুনের 51.90 কোটি টাকা। দাম বাড়ার হিসেবে সপ্তাহের শীর্ষ 10 কোম্পানি হচ্ছে: এশিয়াটিক ল্যাব 60.3%, পেপলস লিজিংয়ের 53.3%, SS স্টিলের 25.6%, গোল্ডেন সানের 21.5%, লভেলোর 14.5%, ডোমিনোজের 13.5%, আরামিটের 13%, বাংলাদেশ বিল্ডিংয়ের 12.7% এবং বইমেক্সের 10.6%। দাম কমার হিসেবে সপ্তাহের শীর্ষ 10 কোম্পানি হচ্ছে: কর্ণফুলী 23%, ফু ওয়াং সিরামিক 17%, আমরা নেটওয়ার্ক 13.5%, শিকদার ইন্স্যুরেন্স 12.4%, পেপার প্রসেসিং 11.9%, NCBL মিউচুয়াল ফান্ড 1-এর 11.6%, এক্সপ্রেস ইন্স্যুরেন্স 11.2%, HR টেক্সটাইল 10.9%, সোনার বাংলা ইন্স্যুরেন্স 10.9% এবং ICB ইসলামিক ব্যাংকের 10.9%। আমরা এবার শেয়ার বাজারের পর্যালোচনা তুলে ধরব। এই পর্যালোচনা তুলে ধরার জন্য আমাদের সাথে রয়েছেন ব্র্যাক APL স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আনিকাম অফিস। আমরা শুরুতে আনিকাম অফিস সম্পর্কে জেনে আসি। আনিকাম অফিস বর্তমানে ব্র্যাক APL স্টক ব্রোকারেজ লিমিটেডের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং অর্গানাইজার রিস্ক ম্যানেজমেন্টের প্রধান হিসেবে কাজ করছেন। প্রায় 8 বছরের অধিক সময় ধরে তিনি এই পেশায় নিয়োজিত। তিনি IFC, UCB স্টক ব্রোকারেজ লিমিটেড, ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড সহ
বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। একজন বিশ্লেষক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিক হিসেবে কাজ করেন। আনিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। আমরা আনিকাম অফিস সম্পর্কে জানলাম। এবার আমরা এর পর্যালোচনায় যাচ্ছি। আনিকাম অফিস, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। জি, আপনি জানেন যে আমাদের শেয়ার বাজার গত কিছুদিন যাবৎ অনেক ঘটনাবহুল শেয়ার বাজার হয়ে গেছে। তো এই শেয়ার বাজারের উত্থান এবং পতন একইভাবে চলছে, তো সেখানে বিনিয়োগকারীরাও আছেন। তো এই বাজারটাকে যখন আপনি বিনিয়োগকারীর কাছে উপস্থাপন করবেন, আপনি একজন বিনিয়োগ বিশেষজ্ঞ হিসাবে কিভাবে আপনি উপস্থাপন করতে চান? আমরা যেটা দেখছি যে বিগত কিছুদিন থেকে মার্কেট কিছুটা কারেকশন নিয়ে যাচ্ছে। ওয়েল, একটা রিজন কুড বি হচ্ছে গিয়ে যে ইন্টারেস্ট রেট। এখন তো আমরা দেখছি যে গভর্নমেন্ট যে ট্রেজারি রেটস আছে সেই রেটগুলো বেশ হাই। বন্ডসের রেট প্রায় 12% অ্যান্ড অ্যাবাভ হয়ে গেছে। যদিও বিলস রেটে দেখা গেছে মার্জিনাল বা কিছুটা কারেকশন আসছে লাস্ট দুইটা বিডে, বাট বন্ড এন্ডে দেখা যাচ্ছে রেট বেশি। এবং আমরা জানি যে ইন্টারেস্ট রেট এবং মার্কেট এই দুইটার মধ্যে ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন মানে যদি ইন্টারেস্ট রেট বাড়ে সেক্ষেত্রে মার্কেট দেখা যায় যে ওটার বিপরীত মুখে যায়। তো সে তার কিছুটা আসলে প্রতিফলন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। একইভাবে দেখা যায় যে আসলে আমাদের পুঁজিবাজারের যেই টার্নওভার হয়ে থাকে তার সিংহভাগই আসে আসলে রিটেল ইনভেস্ট থেকে, রিটেল এবং HNI। ইনফ্লেশনও এক্ষেত্রে কিছুটা রিজন আছে, যে জন্য দেখা যাচ্ছে যে রিটেল এন্ডে সেভিংসটা কমে যাচ্ছে। সো সেটাও হয়তো কিছুটা ইম্প্যাক্ট আসছে। বাট এটা বলার সাথে আমি বলতে হবে যে এটা অবশ্যই একটা ভালো টাইম টু ইনভেস্ট অলসো, বিকজ আমরা যদি ম্যাক্রোর দিক থেকে দেখি এক্সটার্নাল সেক্টরে আমরা কিছু সাইনস অফ পজিটিভিটি পাচ্ছি। কিরকম? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো কীরকম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্সপোর্টে কিছুটা রিবাউন্ড আসছে। যেমন আমরা যদি লাস্ট ফেব্রুয়ারি মান্থে ডেটা দেখি প্রায় 12% গ্রোথ ছিল। রেমিটেন্সেও কিন্তু আমরা বেশ ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। দো এটা কিছুটা ঈদের জন্য, আমরা জানি ঈদের আগে সবসময় কিছুটা ইনফ্লো আসে, বাট বিগত কিছু বছরে 1.5 বছরে আমরা 1.5 লাখের বেশি মানুষ কিন্তু রেমিটেন্স ওয়ার্কার গেছে। বাট সেই অনুযায়ী কিন্তু আমরা অফিসিয়াল নাম্বারে সেই প্রতিফলন দেখিনি। একটা রিজন হতে পারে যে রেটের ডিফারেন্সিয়াল এক্সচেঞ্জ রেটে, বাট সেটা এখন যেহেতু কিছুটা কমে আসছে, আমরা জানি কার্ভ রেটটা এখন স্টেবল আছে বা কিছুটা কমেছেও। সো আমাদের কাছে মনে হয় যে এখান থেকে রেমিটেন্স থেকে একটা গ্রোথ আসবে। সো এই ক্ষেত্রে এক্সটার্নাল এন্ডে যদি স্টেবিলিটি কিছুটা চলে আসে তখন আমাদের মনে হয় যে পুঁজিবাজারের জন্য সেটা অবশ্যই ভালো হতে পারে। বিকজ কানেকশন যেভাবে যায় যে এক্সচেঞ্জ রেট যদি আমাদের কিছুটা স্টেবল হয় বা কমে, সেটার ইম্প্যাক্ট পড়ে ইনফ্লেশনে, এবং কমোডিটি প্রাইসও কমে গেছে, স্পেশালি এনার্জি বেসড। আমরা জানি অয়েলের দাম প্রায় 40% কমে গেছে। সো এই দুইটা ক্ষেত্রে যদি ইনফ্লেশন কমে তাহলে পরবর্তীতে দেখা যাবে ইন্টারেস্ট রেট কমবে, সেখান থেকে সিস্টেমে আবার লিকুইডিটি আসবে এবং সেটা ক্যাপিটাল মার্কেট র্যালিতে হেল্প করবে। আমরা ফ্লোর প্রাইস যখন তুলে দিল তখন বাজার যেভাবে উঠেছিল এবং আমাদের বিনিয়োগকারীরা যেভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন বাজারের প্রতি, এখন তো কিছুটা হলেও তাদের মধ্যে একটু হতাশা চলছে। এই হতাশাগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য আপনার কি বক্তব্য আছে? এক্ষেত্রে আমার মনে হয় যে যদি ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করা হয়, যেগুলো হচ্ছে গিয়ে হয়তো কম লেভারেজ আছে, বিকজ আমরা জানি ইন্টারেস্ট রেট বাড়ছে, বা হচ্ছে গিয়ে যেসব কোম্পানিগুলো মার্কেট লিডার, বা আপনারা যেরকম আজকে মনে হয় ওষুধ খাত নিয়ে, সো যে কোম্পানিগুলো ওষুধ খাত নন ইলাস্টিক ডিমান্ড আমরা বলি, তার মানে প্রায় ইনফ্লেশনটা পাস থ্রু করতে পারে, সেই কোম্পানিগুলোর জন্য আমার মনে ইটস আ ভেরি গুড টাইম টু ইনভেস্ট। আর ফ্লোর প্রাইস যাওয়ার পর দেখেছিলাম যে মার্কেটে কিছুটা ট্র্যাকশন এসেছিল, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিছু প্রফিট হয়েছে। সো ইনভেস্টরদের মধ্যে কিছুটা প্রফিট টেকিং টেন্ডেন্সিও ছিল, এবং রোজার সময় আমরা স্বভাবতই দেখি আসলে মার্কেট কিছুটা হলেও কারেকশন হয়। তো এটা হয়তো খুবই স্বাভাবিক, এবং এটা আসলে ইনভেস্টরদেরকে একটা সুযোগ দিচ্ছে পরবর্তী বিনিয়োগের জন্য। রাইট। আমরা দেখছি যে বাজারে অনেকেই প্ল্যান করছে বা বাজারে এসছে যে বড় বড় বন্ড আসতে চাচ্ছে। জি জি। তো কিন্তু বন্ডের প্রতি মানুষের আগ্রহ খুব বেশি আমরা দেখি না, যে বাজারে যখন ট্রানজ্যাকশন হয়। তাহলে এই দুটাকে কিভাবে ম্যাচ করা যায়, মানুষের আগ্রহ এবং আমরা বাজারকে বন্ড ড্রিভেন করা, সেটা কিভাবে সম্ভব হবে? এই ক্ষেত্রে আমরা সেকেন্ডারি মার্কেটে এখন অতটা রিফ্লেকশন দেখছি না, কিন্তু প্রাইমারি মার্কেটে কিন্তু বেশ ভালো ট্র্যাকশন দেখছি। আমরা যেমন ব্র্যাকিপিএল থেকে আমরা দেখা যাচ্ছে অনেক রিটেল ইনভেস্টার্স এখন বন্ডে ইনভেস্ট করছে। সো প্রথমে তো আসলে ভিত্তিটা দাঁড়াতে হবে, যেটা প্রাইমারি ইনভেস্টমেন্টের বা প্রাইমারি মানে অকশনের থ্রুতে আসবে। তারপরে যখন দেখা যাবে যে ইন্টারেস্ট রেটটা কমা শুরু করেছে, তখন আমরা হয়তো দেখব এই বিনিয়োগকারীরাই সেকেন্ডারি মার্কেটে সেল করে আবার ইকুইটির দিকে ঝুঁকছেন, বিকজ ইন্টারেস্ট রেট আর মার্কেটেতে ইনভার্স রিলেশন। সো আমার কাছে মনে হয় না যে খুব কম হচ্ছে, স্টেপিং স্টোন এভাবেই শুরু হওয়ার কথা। আপনি রিস্ক ম্যানেজমেন্টের লোক, সো আপনি রিস্ক ম্যানেজমেন্টের
ভিত্তিতে যদি আপনি আমাদের বিনিয়োগকারীকে রিস্ক অ্যাভার্সার করতে চান, যে সে রিস্ক না নিয়ে একটা ভালো ব্যবসা করতে চায়, সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি আছে? সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে যে প্রথমত হচ্ছে ইনভেস্টমেন্ট প্রফেশনালসদের কাছে দ্বারস্থ হওয়া। বিকজ দেখা যায় যে কোনো কোম্পানিতে আসলে ইনভেস্ট করার আগে বা বিনিয়োগ করার আগে জেনে বুঝে বিনিয়োগ করা উচিত। যে যিনি দেখা যাচ্ছে অন্য একটা প্রফেশনে আছে, তারা হয়তো ততটুকু সময় হবে না কোম্পানিগুলো পড়ার, বাট আমাদের মতো ইনভেস্টমেন্ট প্রফেশনাল কাজই এটা যে কোম্পানিগুলো পড়া, সেখান থেকে আন্ডারভ্যালুড কোম্পানি খুঁজে বের করা। এবং এছাড়া আপনারা যে বিনিয়োগকারীদেরকে হ্যান্ডেল করছেন, তারা কি আসে আপনার কাছে এই সাজেশনগুলো নেওয়ার জন্য? এক্ষেত্রে হচ্ছে কি আমরা সাজেশন দিয়ে থাকি যে কোথায় ইনভেস্ট করা উচিত, না ইনভেস্ট করা উচিত। যেমন এখন যদি আমার কাছে কোনো বিনিয়োগকারী আসে, তাহলে উনি পুঁজিবাজারে ইনভেস্ট করতে চায়, তাহলে যেমন আমরা ওনাকে বলছি যে আপনি লো লেভারেজ, যেটা মাত্র বললাম, লো লেভারেজে যেতে পারেন, ফার্মাসিউটিক্যাল সেক্টর বা এই সেক্টরগুলো যাতে প্রাইস পাস থ্রু এবিলিটি আছে। এবং এখন আসলে অনেক ব্লু চিপ স্টকস কিন্তু অনেক লো, হিস্টোরিক্যাল লোতে আছে। আমি যদি পিই, যেটা হচ্ছে গিয়ে একটা রেশিও আমরা ইউজ করি, জি, তারপর প্রাইস টু সেলসও আছে। সো এই ইন্ডিকেটার্সগুলো দিয়ে দেখি মোস্ট অফ দ্য মার্কেট লিডার কিন্তু এখন হিস্টোরিক্যাল লোতেই আছে। সো আমরা ওভাবেই আসলে ইনভেস্টরদের গাইড করে থাকি যে এই কোম্পানিতে বিনিয়োগ করা যেতে পারে। বাংলাদেশের শেয়ার বাজার, সেখানে কি কি চ্যালেঞ্জ আপনার? চ্যালেঞ্জ ক্ষেত্রে প্রথমতই আমি বলবো গভর্নেন্সের চ্যালেঞ্জ। বিকজ দেখা যাচ্ছে যে আমাদের দেশে বেশ কিছু যারা প্রথম সারি কোম্পানি আছে, তারা খুব সুন্দরভাবে ওনাদের কোয়ার্টারলি স্টেটমেন্ট দিচ্ছে, কিছু কিছু কোম্পানি আর্নিংস কলও করছে, যেটা আসলে ইনভেস্টর বা প্রফেশনালসদের জন্য আসলে খুবই সুবিধাজনক। বাট কিছু কোম্পানি আছে যারা দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো অত নিয়মভাবে করছে না বা অতটুকু ডিসক্লোজার দিচ্ছে না। সেক্ষেত্রে কি হয়, আমাদের জন্য একটা কোম্পানি ভালো বা খারাপ এই জিনিসটা বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার মনে হয় গভর্নেন্সটা যদি ইমপ্রুভ হয়, তাহলে ইটসেলফ মার্কেটের আরও অনেক বেশি উন্নতি হবে। কিন্তু এটার দায়িত্ব কে নেবে? এটার দায়িত্ব তো আসলে এখানে আমাদের সবাদের উপরই দায়িত্ব আছে। মানে আমি ইনভেস্টমেন্ট প্রফেশনাল হিসেবে 2017 সাল থেকে কাজ করছি। সো আমার উপরও কিন্তু দায়িত্ব আছে যে ইনভেস্টরদেরকে বা লিস্টেড কোম্পানিগুলোকে জানানো যে আপনাদের ইমপ্রুভ করার দরকার। রেগুলেটরি এন্ডে আছে, কোম্পানিদের নিজেদেরও আছে। সো আমার মনে এখানে আমাদের বিনিয়োগকারীদেরও আছে যে একটা কোম্পানি গভর্নেন্স খারাপ, ইনভেস্ট কেন হচ্ছে। সো আমার মনে এখানে আমাদের সবারই দায়িত্ব আছে, সেটা ফুলফিল করলে ইনশাআল্লাহ গভর্নেন্স ইমপ্রুভ হবে। আমাদের যে বাজার আছে, সেই বাজারে সীমিত সংখ্যক যেমন শেয়ার আছে, ব্লু চিপ শেয়ার আছে, ঠিক সীমিত সংখ্যক ব্রোকারেজ হাউস সীমিত সংখ্যক ক্লায়েন্ট নিয়ে কাজ করে। কিন্তু আমাদের একটা বড় লার্জ স্কেল ইনভেস্টর আছে মাঠ পর্যায়ে। তো তাদেরকে নিয়ে আমরা কিভাবে তাদেরকে সঠিকভাবে তথ্য দিয়ে এই বাজারটাকে আরও বড় এবং শক্তিশালী করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি এখানে আমার মনে হয় যে ইনফরমেশন ল্যাকটা অনেক বড় ব্যাপার। যে আমরা হয়তো এখনও মাঠ পর্যায়ে না, মানে খুব জেনারেল ইনভেস্টরদের কাছে পৌঁছাতে পারিনি, বা যেই পোর্শনটা পৌঁছিয়েছে ওখানে দেখা যাচ্ছে আসলে মৌলভিত্তি ধরে ইনভেস্টমেন্ট হচ্ছে না। সো অবশ্যই এখানে কিছু ল্যাকিংস আছে। এক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস এন্ডে কাজ করতে পারি, আরও বেশি জানাতে পারি, যাতে ওনারা জেনে বুঝে ইনভেস্ট করে। এবং মিউচুয়াল ফান্ডস এখন আসছে, মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করলেও সেটাও একটা ইনভেস্টমেন্ট প্রফেশনালি ইনভেস্ট করে থাকে। এছাড়া আমরা আছি অ্যাজ মার্কেট পার্টিসিপেন্টস, যারা ওয়েলথ ম্যানেজমেন্ট বা এই জায়গাতে আমরা সাহায্য করে থাকি বা অ্যাডভাইস দিয়ে থাকি। সো অবশ্যই আমাদের কাজ করার জায়গা আছে, অ্যান্ড ইনশাল্লাহ করলে অবশ্যই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য, যেগুলো হয়তো আমাদের বিনিয়োগকারী এবং বাজার সংশ্লিষ্ট যারা আছে তাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। জি, আমরা এতক্ষণ আনিকা মফিজের কাছ থেকে শেয়ার বাজারের পর্যালোচনা শুনছিলাম। আমরা এবার বাংলাদেশের ওষুধের বাজার নিয়ে আলোচনা করব। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে রয়েছেন ইন্টিগ্রো ফার্মা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডাক্তার জেরিন দালোয়ার হোসেন। শুরুতেই আমরা ডক্টর জেরিন দালোয়ার হোসেন সম্পর্কে জেনে আসি। ডাক্তার জেরিন ইন্টিগ্রো ফার্মা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও। একই সাথে তিনি চিকিৎসক, গবেষক, শিক্ষক, লেখক ও মোটিভেশনাল স্পিকার। এছাড়াও তিনি জোন্টা ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট 25-এর লেফটেন্যান্ট গভর্নর, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি বাংলাদেশের বোর্ডের উপদেষ্টা সদস্য, মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং
ইন্টিগ্রেটেড হেলথ অ্যান্ড ওয়েলনেস কাউন্সিল ইন্ডিয়ার কান্ট্রি অ্যাম্বাসেডর। আমরা এতক্ষণ ডক্টর জেরিন সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনায় যাচ্ছি। ডক্টর জেরিন, আপনাকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি দু তিনটা পরিচয় নিয়ে আপনি কাজ করেন। একটা হচ্ছে আপনি চিকিৎসক, আরেকটা পরিচয় হচ্ছে গবেষক, আরেকটা পরিচয় হচ্ছে আপনি উদ্যোক্তা, এবং সবই ওষুধ এবং চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত। কাজেই আমরা যদি আপনার কাছ থেকে বাংলাদেশের ওষুধের বাজারের তথ্য নিতে চাই, আপনি কিভাবে উপস্থাপন করবেন? উপস্থাপন এভাবে আমি করব যে গত বছর বা 222-223 ফিসক্যাল ইয়ারে আমরা ক্লোজিং করেছি ফার্মাসিউটিক্যাল মার্কেট 33,000 কোটি টাকা দিয়ে, 3.3 বিলিয়ন, এবং তারপরেও আমাদের 5% আমরা লুজ করেছি। গ্রাফটা একটু নিচে নেমেছে, কারণ আমরা বাংলাদেশ 5% লস করেছি, মানে 5% আমরা লস করেছি। লস করেছি, প্রফিট 3,000 কোটি। ইয়েস, প্রফিট লস করেছি। আমরা যেহেতু এপিআই ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া অ্যান্ড চায়না, তো সেই জন্য আমাদেরকে কাঁচামালটাই আনতে হয় ওখান থেকে, যেটা $1.3 বিলিয়ন দিয়ে আমরা এনেছি, আর ক্লোজিং করেছি $3.3 বিলিয়ন দিয়ে। তাহলে খুব এমনি বোঝা যাচ্ছে গ্রাফটা 3,000 কোটি টাকা আমরা প্রফিটের উপর লস করেছি। সে তুলনায় আমরা এক্সপোর্ট করেছি 178 মিলিয়ন। তো যেখানে ক্লোজ করেছি 3.3 বিলিয়ন এবং এক্সপোর্ট করেছি 178 মিলিয়ন এবং ইম্পোর্ট করেছি কাঁচামাল 1.3 বিলিয়ন, তাহলে আপনি দেখেন গ্যাপটা কতটুকু। এখন আমরা যদি বাজারের কথা বলি, বাজারের মানুষ তো এটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস। ওষুধ, মানুষ তার জীবনের বাঁচার তাগিদে সে ওষুধের জন্য যায়। তো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ওষুধের দাম, এটা জানি না আমরা কিভাবে এটা নির্ধারিত হয় একটা জিনিস, আর দ্বিতীয় হচ্ছে ওষুধের মান। এই দুটো বিষয়ে আপনি কি বলবেন? দাম সম্বন্ধে আমি বলবো, আপনি রিসেন্টলি কোনো ওষুধ কিনেছেন কিনা? আমি কিনেছি, দাম বেড়েছে। বেড়েছে ওই জন্যই ডলারের ফ্লাকচুয়েশনের জন্য আমাদের এনার্জি কস্ট 5% বেড়ে গেছে, ডিজেল কস্ট 35% বেড়ে গেছে। তো এইসব ফ্যাক্টর কাজ করে আমাদের ওষুধের দামটা বেড়ে গেছে। এবং মান সম্বন্ধে আমি বলবো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল একটা টিম থাকে, তারাই দেখেন এটা। এখন মান সম্বন্ধে অনেকে অনেক প্রশ্ন তুলে, সে ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না। আমি জানি না কোন কোম্পানির মান নিচু, তবে এমনিতেই ধরা হয় 20 বিগ কোম্পানি 80% মার্কেটকে ধরে রেখেছে। কারণ মানের প্রশ্ন আসে এই কারণেই, যখন বাজারজাতকরণ প্রক্রিয়া নিয়ে দেখা যায় যে আমাদের যে বিভিন্ন কোম্পানি তাদের রিপ্রেজেন্টেটিভকে যেভাবে এঙ্গেজ করছে তার প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য, তো তখন মানুষের মধ্যে একটা প্রশ্ন দাঁড়িয়ে যে যদি মানসম্মতই হয় তাহলে এত ডেসপারেট মার্কেটিং দরকার কি? 257টা ফার্মাসিউটিক্যাল আছে, ফার্স্ট 80% মার্কেট নিয়েছে। বাকিরা কি করবে? 20% নিয়ে মারপিট করছে। তো ওরা আরএমকে পাঠাবে না, তো কাকে পাঠাবে মার্কেটিং করার জন্য? এখন তাদের এই যে প্রোডাক্ট যে মানসম্মত, সেটা কি মান নিয়ন্ত্রণকারী যে সংস্থা আছে তাদের সাথে তাদের সেটা নিয়ন্ত্রণ করার? হ্যাঁ, আমাদের ডিজিডিএ আছে, অবশ্যই আছে, এবং প্রত্যেকটা ওষুধের জন্য ওখান থেকে দামও ঠিক করে দেওয়া হয় এবং মান সম্বন্ধেও বলা হয়। তারপরেও ইফস অ্যান্ড বাটস হয় ব্যবসার মধ্যে। যে জিনিস নিয়ে যেটা করা হোক না কেন, ওষুধ নিয়ে খেলা করা উচিত না। আমি এমন ওষুধ বানানো উচিত প্রত্যেকটা কোম্পানি যে সে তার বাচ্চাকে খাওয়াতে পারে। আপনি এক ধরনের বিশেষ ধরনের ওষুধ বাংলাদেশে বাজারজাত করছেন, এই বিষয়ে একটু বলবেন? আমি প্যালিয়েটিভ কেয়ারে কাজ করেছি কিছুদিন। সেখানে আমি দেখলাম যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ ক্যান্সারে মানুষ, ইয়াং মেয়েরা, বাচ্চারা মারা যাচ্ছে। তো এত আগে যদি ধরা পড়ে যায় তো মারা যাওয়ার কারণ সেটা হওয়া উচিত না, এটা ক্রনিক ডিজিজ হিসেবে দেখা হয় আজকাল, কারণ আজকাল ইমিউনোথেরাপি বের হয়েছে। হাউএভার, আমি অনকোলজিস্ট না, বাট আমার চোখে যেটা আমি দেখেছি, তো সেটাই আমি বলছি যে তখন আমার প্রশ্ন জাগতো মনের মধ্যে যে কেন
কেন তারা মারা যাচ্ছে, এবং তারা মারা যাওয়ার আগে নিজেদের কথা ভাবছে না, বাচ্চাটার কথা ভাবছে, বাচ্চাটার কি অবস্থা হবে। তখন আমি চিন্তা করলাম, তারপরে সেটাই না, পরিবারে কাউকে চাকরি দিতে হবে, মানে তাদের নানাবিধ তাদের প্রবলেম, কষ্ট। তো তখন আমি চিন্তা করলাম, আমি যদি একটা ফার্মাসিউটিক্যাল দিতে পারি এবং আমি যদি উন্নত মানের ওষুধ ইম্পোর্ট করে অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারি, এবং আমি যদি একটা ফার্মাসিউটিক্যাল করতে পারি, তাহলে কিছু লোকের তো অন্য সংস্থান হবে, চাকরি দিতে পারবো। একটা পরিবারে যদি 3 জন থাকে, যদি 15 জন নেই, 45 লোকের জন্য আমি দায়ী থাকব। তো সেই মনোভাব নিয়ে কিন্তু আমি খুব একটা না জেনেই নেমেছি। আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বুমিং এর পিছনে ট্রিপস ফ্যাসিলিটিটা রয়েছে, আমরা যেহেতু এলডিসি থেকে আপগ্রেডেশনের দিকে যাচ্ছি, সেই ট্রিপস ফ্যাসিলিটি আমাদের কমে যাবে। তো সেই বিষয়ে আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনি কি চান ট্রিপস নিয়ে? ট্রিপস নিয়ে 2026 সালে আমরা এলডিসি থেকে উন্নত হতে যাচ্ছি, এবং বলা হচ্ছে 2029-এ এই ট্রিপসটা আমাদের জন্য শেষ হয়ে যাবে। বাট লবিং চলছে যাতে এটা আরও প্রলং করা যায়। তবে খুব একটা যে ক্ষতি হবে তা আমি বলবো না, কারণ 2029-এ অনেক পেটেন্ট ড্রাগ অফ পেটেন্ট হয়ে যাবে, অর্থাৎ আমরা সেই ওষুধগুলি বানাতে পারবো। আমাদের ট্রিপসের সুবিধা কি, গতকালকে যেটা আমেরিকায় বানিয়েছে, পরের দিন এটা আমরা বাংলাদেশে বানাতে পারি, ইন্ডিয়া সেটা পারছে না। তো অফ পেটেন্ট হয়ে গেলে আমরা সেটা বানাতে পারবো, পেটেন্টেড ড্রাগ আমরা আর বানাতে পারবো না যদি ট্রিপস চলে যায়। তো আশাবাদী, দেখা যাক, সময় বলে দিবে কি করতে হবে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনাতে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা এতক্ষণ বাংলাদেশের ওষুধের বাজার নিয়ে আলোচনা করছিলাম, এবং এ বিষয়ে আমাদেরকে তথ্য দিচ্ছিলেন ইন্টিগ্রো ফার্মা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিও ডক্টর জেরিন দালোয়ার হোসেন। আমরা আজকে প্রথমে শেয়ার বাজার নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তীতে বাংলাদেশের ওষুধের বাজার নিয়ে আলোচনা করলাম। দুটো আলোচনা থেকে যেসব তথ্য বেরোলো, সেসব তথ্য আপনাদের কাজে লাগবে বলে আমরা আশাবাদী। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি।